বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে। আশিক চৌধুরী সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ তুর্কির নাম। মাত্র 6 মাসেই নিজেকে মেলে ধরেন তরুণ আশিক। এরই মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ। ডক্টর ইউনূসের এক ফোন কলেই উন্নত জীবন ও দামি চাকরি ছেড়ে ফিরেছেন মাটির দেশে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল। এই সিদ্ধান্তটা আসলে কতটুকু সঠিক হবে? ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ ছিল, আছে, থাকবে। আর জাতি হিসাবে আমরা গেল কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছি। কথা বলছি, সাহায্য সহযোগিতা থেকে সবকিছু আমরা পাঠাচ্ছি, কিন্তু এগুলোতে এনাফ না। সেখানে দরকার লড়াইয়ের জন্য সৈনিক, গোলাবারুদ, মেশিনারিজ, এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করার মতন ফিলির পাশে মামলাটা কি সেটা বলতে পারবেন, কি হচ্ছে সেটা বলতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন হাসিনার রোষানলে পড়ে খুব বাজেভাবে অসম্মানের শিকার হয়েছিলেন, কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক, যিনি নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দচয়নে রাষ্ট্রের মানুষরা প্রজা হয়ে যাচ্ছে, কোন শব্দচয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে। পরিবর্তন হয়েছে, 71 যুদ্ধ করেছি, পরিবর্তন হয়েছে। আবার যদি দেখি যে 71 যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না, তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করবো। বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে, দক্ষিণ কোরিয়ার মতো হবে, এটা কিছুতেই মানতে পারছে না বিএনপি। কারণ এই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হওয়ার যে স্লোগান, এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়ার কথা বলছে জনগণ প্রত্যাশাটা কিন্তু অন্য কারো কাছে করছে না, অনলি প্রফেসর ইউনূসের কাছে করছে। চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক হার 84% থেকে বাড়িয়ে 125% উন্নীত করছে। এই নতুন শুল্ক শনিবার থেকে কার্যকর হবে। ওদের টার্গেট আমাদের গার্মেন্টসের অনেক প্রোডাক্ট এই চিটাগাং, এই মোংলা থেকে কলকাতা যায়, কলকাতা থেকে ওদের এখানে ট্রাকে কইরা দিল্লিতে যায়, দিল্লি থেকে কার্গো বিমানে কইরা বিভিন্ন দেশে যায়। ওরা এখন বলতে চাইছে যে আমাদের দিল্লি এয়ারপোর্ট জাম হয়ে গেছে, চারদিক থেকে প্রোডাক্ট আইতেছে, আমাদের কার্গো বিমান এতটা নাই, এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমরা এই বাণিজ্যটা করতে পারবো না। নেপাল আর ভুটান না কিন্তু পুরোটা বন্ধ করে নাই, মানে একরকম একটা হুমকি দিল যে দেখো আমরা কি করতে পারি। আর ওইটা নিয়েই ভারতের মিডিয়া লাফালাফি, নাচানাচি, সব লাফালাফি বন্ধ হয়ে যাবে। একটা দুয়ার বন্ধ হবে, 10টা দুয়ার খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে। আশিক চৌধুরী সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ তুর্কির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই আশিক চৌধুরীর বন্দনা। ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই 1 মাস পর সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি। আশিক কি পালন করতে পারবেন এই গুরুদায়িত্ব, তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই মনে। কিন্তু মাত্র 6 মাসেই নিজেকে মেলে ধরেন তরুণ আশিক। এরই মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ। বাংলাদেশের মাটিতে রীতিমতো সমাবেশ ঘটিয়ে দিয়েছেন নাসা, স্টারলিং সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের, যা তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন সবার প্রশ্ন, কে এই আশিক চৌধুরী, তার উত্থানই বা কোথা থেকে? আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জন্ম চাঁদপুরে হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। সেখান থেকে স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে সম্পন্ন করেন স্নাতকোত্তর। 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। তারপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে।
সেখানে সবশেষ 2011 সালে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এই আশিক। 2012 সালে লন্ডন আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন আশিক চৌধুরী। ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টাও। তারপর যোগ দেন এইচএসবিসি বাংলাদেশে। পরবর্তীতে সিঙ্গাপুরের এইচএসবিসিতে চলে যান তিনি। সেখান থেকে তাকে ডেকে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই বিষয়ে আশিক চৌধুরী তার ফেসবুক আইডিতে লিখেন, সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো 49 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। সিদ্ধান্তটা আসলে কতটুকু সঠিক হবে? ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ ছিল, আছে, থাকবে। আর জাতি হিসাবে আমরা গেল কয়েকদিন যাবত সারা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছি। কথা বলছি, সাহায্য সহযোগিতা থেকে সবকিছু আমরা পাঠাচ্ছি, কিন্তু এগুলো তো এনাফ না। সেখানে দরকার লড়াইয়ের জন্য সৈন্য, সৈনিক, গোলাবারুদ, মেশিনারিজ। এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করার মতন ফিলির পাশে রাষ্ট্রের কিন্তু একদম অস্তিত্বই নেই। আপনি পাবেন না। হাতে গোনা 2-4টা রাষ্ট্র যেগুলো তাদের সমর্থিত রাষ্ট্র হিসেবে পরিচিত, লাইক ইয়েমেন, লেবানন, ইরান, সিরিয়া, ইরাক, এই রাষ্ট্রগুলো ছাড়া। হঠাৎ করেই আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড মিডিয়াতে ভাইরাল, যেখানে আপনার কার্ডটাতে লেখা আছে প্রথম আলোর ব্যানারে, কিউ কার্ডের মধ্যে, গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব। মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনী লড়াই করতে যাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপরীতে। আসলে কি এটা সত্য নাকি মিথ্যা? দেখেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যে বিষয়টা মার্কেটে ভাইরাল হয়, এইটার ইস্যুতে একটা ইস্যু ক্রিয়েট করার জন্য তারা কিন্তু এরকম ভুয়া গুজব নিউজ ছড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তিনি সুস্থ মস্তিষ্কে যতক্ষণ জিন্দা আছেন, জীবনেও তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সেনাবাহিনীরা পাঠানোর জন্য ভুলেও চিন্তা করবেন না। এখন অনেকে বলবেন যে কেন ভাই? কারণ হচ্ছে ফিলিস্তিনকে ভালোবাসা এক জিনিস, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোন রাষ্ট্র অবস্থান নিবে, ওই রাষ্ট্রের নাম, নিশানা, অস্তিত্ব, ব্যবসা, বাণিজ্য পশ্চিমারা মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, যার কারণে আরব রাষ্ট্রগুলো পর্যন্ত এখানে হিসাব করে হাঁটে, যদিও কিছু করে সেটা তলে তলে। এখন এই যে কিউ কার্ডটা, যেটা আপনার প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটা ফটোকার্ড, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, সেটা সম্পর্কে আপনার ফাইনালি জানা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংক্রান্ত কোনো মন্তব্য করেন, আমরাও জানি। তিনি গাজার মানুষের পক্ষে কথা বলেছেন, আপনার শান্তি চেয়েছেন, যুদ্ধবিরতি চেয়েছেন। জাতিসংঘ, আন্তর্জাতিক যে শক্তিশালী দেশগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন অনেক বিষয়ে তিনি কথা বলেছেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনার লড়াই করতে যাবে এরকম কোনো বক্তব্য তিনি দেননি। তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, বাংলাদেশ তা সম্ভব করে তুলেছে। এই বক্তব্য দেওয়া যে অরিজিনাল ফটোকার্ডটা, এইটাকে এডিট করে পাশের লেখাটা সরাইয়া সেখানে বসাই দেওয়া হয়েছে, এই যে গাজার ছোট ছোট শিশুদের যারা শেষ করছে তাদের নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে আমরা সেনা পাঠাতে বাধ্য হব, প্রথম আলোর লোগো দিয়া এই কাজটা করছে। অনেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল করে ফেলছে। তবে এই ধরনের পোস্ট ডক্টর ইউনুসের জন্য ঝামেলা, কারণ কি তিনি তো দেন নাই। এই যে দেন নাই, যারা এটা শেয়ার করছেন বিশ্বাস করে না যে না আমার নেতা ডক্টর ইউনুস তিনি এই লেভেলে চিন্তা করতেছেন, ইয়েস হি ইজ মুসলিম লিডার, এরকম অনেক বক্তব্য দিয়ে অনেকে শেয়ার করছেন, তারা চিন্তা করতেছে হারে এই বক্তব্যটা তাহলে ভুয়া। আবার যে ভুয়া জিনিসটা প্রচার করলেন যারা করলেন, তারাও এটা অপরাধ করছেন। এগুলো একটু বুঝতে হবে যে সামহাউ ফিলিস্তিনের পাশে সারা পৃথিবীর দান সাদাকা করবে, কিন্তু মেশিনারিজ দিয়ে কেউ যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চয়নে রাষ্ট্রের মানুষরা প্রজা হয়ে যাচ্ছে, কোন শব্দ চয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে। পরিবর্তন হয়েছে, 71 যুদ্ধ করেছি, পরিবর্তন হয়েছে। আবার যদি দেখি যে 71 যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না, তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করব, দোষের কি আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা প্রজার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশ এ দেশই থাকবে, বাংলাদেশই আছে। আমি সেলুট যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা 53 বছরে অনেকেই দেয়নি। আমরা শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমরা জানতাম না, আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম, তুমি এই রাষ্ট্রের মালিক না। এই শব্দটাই কেউ বলে দেয়নি। আমি চরমনের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সুন্দর শব্দ চয়ন করে দিয়েছেন, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। বাংলাদেশ নাম আর থাকবে না, বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, তাদের মতামতকে কেন্দ্র করে সমস্ত পত্রপত্রিকায় এভাবেই নিউজ এসেছে যে বাংলাদেশ নামের পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুনতে সবার কাছে একটু খটকাই মনে হবে যে কেমন কথা, এত কষ্ট করলাম, এত যুদ্ধ করলাম, 1971 সালে আমাদের সকল অবদানকে ভুলে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের নামের পরিবর্তন চায়। তারা এত বড় শক্তিশালী কারা? স্বভাবতই মিডিয়ার এই নিউজ দেখে আপনার কাছে এরকমই অবাক মনে হবে এবং আপনি কেউ কেউ এটার পক্ষেও থাকবেন, বিপক্ষেই থাকবেন। আবেগতাড়িত হয়ে অনেকে এটার বিপক্ষে যাবেন, আবার আবেগতাড়িত হয়েই এটার পক্ষে থাকবেন। দুটোই আবেগের সাথে সম্পর্ক, কারণ আপনার বিশ্বাস, আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে আসলে আপনি কি চান কি চান না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক সংগঠন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের ভোটাধিকার, সকল কিছুতে তার পরামর্শ মন্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং সে অধিকার আছে যে সেটা আমরা প্রমাণ পাচ্ছি যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কাঠামোতে তারা ইনভাইটেড গেস্ট হিসাবে উপস্থিত হচ্ছে। তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন তাহলে বাংলাদেশের আপনার সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের আপনার কি বলে রাষ্ট্রপতির ভবন, প্রধানমন্ত্রীর ভবন, প্রধান উপদেষ্টার ভবন, বিভিন্ন সভা সমাবেশ, রাষ্ট্রীয় অতিথি ভবন, সব জায়গায় ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সর্বশেষ এই যে সংস্কার কমিশন, তারা তাদের কাছে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন রাষ্ট্র সংস্কার নিয়ে। তো সেই জায়গা থেকে তারা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটাই আমরা ধরে নিব। এখন আসি আমরা তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রেরই যারা চায় না তারা কি করে বাংলাদেশে রাজনীতি করবে? কালকের এরকমই তো মনে হলো নাকি বন্ধুরা? পত্রপত্রিকা নিউজ দেখে তো আমাদের মনেই হয়েছে এ আবার কোন রাজাকার আল বদর আল শামসের জন্ম হলো যে বাংলাদেশ নামক রাষ্ট্র চায় না, বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলার এই জায়গায় তারা নতুন কিছু আনতে চায়। আসলে কি তাই? আমি খুব অবাক হই যখন আমরা অন্তর্নিহিত বাস্তব সত্য কথাটাই জানি না বা জানার চেষ্টাও করি না। আসলে বাংলাদেশের নামটা কি বলেন? আমাদের দেশের নাম কি শুধু বাংলাদেশ? আমাদের দেশের সাংবিধানিক পূর্ণাঙ্গ নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের এই শব্দটা নিয়ে, গণপ্রজাতন্ত্রী, এই যে প্রজা শব্দ, এই শব্দ নিয়ে আমরা কিন্তু টকশো করি, সেটা হালাল। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি, সেটা কিন্তু হালাল। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে প্রজা শব্দ দিয়েই আটকিয়ে রাখা হয়েছে, এখন আবার আমাদের অধিকার চাওয়ার কি আছে, আমরাই কিন্তু বলি। এবং এই কথাগুলো কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করি যে রাষ্ট্রের নামের সাথেই এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেই শব্দটার কারণেই আমি জন্মগতভাবে হীনমন্য হয়ে জন্মগ্রহণ করছি, মানে আমি প্রজা। তো যে রাষ্ট্রের আমি প্রজা, আমাকে তো সেই প্রজা হিসেবেই শেখ হাসিনা ব্যবহার করবে। 16 বছর পর্যন্ত জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কারণ আপনি তো প্রজা, আপনি তো এই দেশের রাজা না। আপনি এমন কোনো নাম দেননি যেই নামের কারণে আপনার হৃদয়ের ভিতরে মনে হবে রাষ্ট্র আপনার গোলাম, রাষ্ট্র আপনার জন্য করতে বাধ্য। এই যে একটা শব্দচয়ন, এই শব্দচয়নটা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি, আমাদেরকে কেউ বুঝায়নি। এখনো আমাদের এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো সহ কারো কোনো সঠিক তথ্য দেওয়ার মানসিকতাও নেই। কারণ নেই জানেন, আমরা সবাই মনে করি যে চটকদারি কিছু একটা বলতে চাই। আমিও আমরা সবাই একই রোগে রোগাক্রান্ত। চটকদারি না দেখলে এদেশের মানুষ আবার দেখতেও চায় না, শুনতেও চায় না। তো স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রস্তাবনা গতকালকে দিয়েছে সংস্কার কমিশনে, তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নাম যেহেতু আছে, বাংলাদেশের মানে আপনার কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এইটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশ দেশই থাকবে, বাংলাদেশই আছে। এটাও যদি কখনো কারো কাছে পরিবর্তনের মনে হয়, সেটাও তার সাংবিধানিক অধিকার, সে চাইলে মতামত দিতে পারে, তার একটা নতুন মানে অভিব্যক্তি প্রকাশ করতেই পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশ নামের কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন চায়নি, বা আমিও চাচ্ছি না, বা কেউ চাবে না। তাহলে ইসলামী আন্দোলন কি চেয়েছে? তারা চেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা প্রজার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়, যাতে করে আপনি বাংলাদেশের একজন জনকল্যাণ, আপনার জন্য রাষ্ট্র জনকল্যাণমুখী কাজ নিতে বাধ্য, এরকম একটা শব্দ চয়ন এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন। আমি বলছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব যার নাম মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, তিনিও গতকালকে এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি, বাংলাদেশ নামকে পাল্টাতে বলেনি। আমি যেটা এতক্ষণ বললাম, কি বলেছেন, বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে। কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি, আমাদের কাছেও এটা ভালো লাগে না। আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক। দোষের কি আছে? আপনি কি চান না যে বাংলাদেশে আপনি বাংলাদেশের একজন মালিক হিসেবে গর্ববোধ করেন? তো জনকল্যাণ নয়, একটি রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক দল যে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা দেওয়ার পরে যাদের চুলকানি শুরু হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আসলে আপনারা রাষ্ট্রের কোনো কল্যাণ চান না। এই রাষ্ট্রের কিছু মানুষ আছে যারা রাষ্ট্রটাকে ধ্বংসের জন্যই লিপ্ত থাকে। সমস্যা কোথায় জানেন? এত বড় একটি গুরুত্বপূর্ণ সংস্কার একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিয়েছে, এটাই তাদের মূল মাথা ব্যথার কারণ। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ইসলামিক কৃষ্টি কালচার ফলো করে। তারা রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেন চিন্তা করবে? তারা থাকবে মসজিদে, তারা থাকবে আপনার কি বলে মানে মিলাদের মঞ্চে, তারা থাকবে ওয়াজের মঞ্চে। রাষ্ট্র নিয়ে তাদের চিন্তা করার দরকারটা কি? এই চরমনাইয়ের বা রাজনীতির দরকারটা কি?
এই জামাতের আবার রাজনীতির দরকারটা কি? এই ইসলামপন্থীদের আবার রাজনীতির দরকার কি? এই যে একটা হীনমন্যতা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে, এই দেওয়ার কারণেই আজকের আপনি তার এই সংস্কারকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।